ইয়া হাবিবি, হ্যাঁ, বরাবরের মতন ভিন্ন রকম ঘটনা ঘটাচ্ছে। এতটা গোপনীয়তার সাথে এতটা সহযোগিতা করেছেন, আকাশে উঠছে। ঘটনার প্রেক্ষাপট হচ্ছে গত বছরের, আর তথ্য আসছে কবে? আজকে। প্রফেসর ইউনূস যে একজন আন্তর্জাতিক মানের খেলোয়াড়, সম্ভবত এটি আমরা ভুলে গিয়েছিলাম, কিন্তু আমাদের সেই ভুল সম্ভবত ভেঙে গিয়েছে। তিনি যে রাজনীতিতে একটি নতুন দাবার গুটি চেলেছেন, তিনি কি খেলতে চাচ্ছেন সেটি কিন্তু আমাদের কাছে পরিষ্কার হয়ে গেছে। একটি গুগলি বল খেলেছেন, আর সেই গুগলি বল বহুদিন পরে হাইকোর্টের একটি রেজাল্ট এবং রায়ের উপরে সম্মান জানিয়ে আপনাদেরকে একটা সুসংবাদ শোনাতে চাচ্ছি। প্রিয় দর্শক, দুঃখ বেদনা পাই, আর সেই দুঃখ বেদনা কাটিয়ে আজকে একটি হাইকোর্টের রায় হয়েছে, যেই রায়টি শুনলে আপনারা সবাই আনন্দিত হবেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। দর্শক, আমাদের দাবি পূরণ হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দোয়া কবুল করেছে। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস জাতিকে, জনগণকে স্বস্তির সুখবর দিলেন। কারো পৌষ মাস, কারো সর্বনাশ, এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে বাংলাদেশ এবং ভারতের ক্ষেত্রে। স্বাধীনতার 53 বছর পরে এই প্রথম বাংলাদেশ বর্ডার গার্ড তথা বিজিবি ভারতের কাছ থেকে বাংলাদেশের দখল করা জমি ফিরিয়ে নিতে সক্ষম হয়েছে। র এবং মোসাদের সঙ্গে কি কথা হতো কলিমুল্লাহ, এটা একটা শক্ত প্রমাণ যে তিনি। দর্শক, আজকের এই ভিডিওটি দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন। আপনারা জানেন ইতিমধ্যে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে। এখন ক্ষমতায় আছেন অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস। অন্তর্বর্তী সরকারের মাননীয় উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস থাকাকালীন দেশে কি কি ঘটনা ঘটে যাচ্ছে তা আপনাদের প্রমাণ সহকারে দেখাবো। দর্শক, কথা আর বাড়াবো না, ভিডিওতে চলে যাব। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন কারো পৌষ মাস, কারো সর্বনাশ, এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে বাংলাদেশ এবং ভারতের ক্ষেত্রে। এবং সেটি হয়েছে, আপনারা নিশ্চয়ই জানেন, যে মার্কিন যুক্তরাষ্ট্র যখন ভারতের উপর সব মিলিয়ে 50% শুল্ক আরোপ করেছে, সেখানে বাংলাদেশে অর্ধেকেরও কম, মাত্র 20%। ফলে মার্কিন যে ক্রয় দেশ, ভারত থেকে তারা যে জাতীয় পণ্য কিন্তু অনেকটা বাংলাদেশ থেকেও, সেগুলো কিন্তু যেমন তৈরি পোশাক, হিমায়িত খাদ্য, কৃষি পণ্য, অন্যান্য, এখন একের পর এক মার্কিন ক্রয় দেশ বাতিল হচ্ছে। বাতিল হবার ফলে বাংলাদেশের দিকে ওই অর্ডারগুলো বাংলাদেশের দিকে আসবে এবং এতে বাংলাদেশের সুবিধা হবে, এমন একটি আলোচনা পর্যালোচনা শুরু হয়ে গেছে। এবং বাস্তবে তাই, যে ভারতীয় ব্যবসায়ীরাও তাদের ব্যবসাটা বাংলাদেশে স্থানান্তর করার চেষ্টা করছে, কারণ ওই শুল্ক দিয়ে তাদের পক্ষে প্রতিযোগিতা টিকে থাকা কোনোভাবেই সম্ভব না। খবরে বলা হচ্ছে যে 2 সপ্তাহ আগেও পাল্টা শুল্কের সুযোগ কাজে লাগিয়ে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশ সহ প্রতিযোগী দেশগুলোর তৈরি পোশাক রপ্তানির ব্যবসা দখলের ছক কষেছিলেন ভারতের ব্যবসায়ীরা। ধারণা করা হচ্ছিল যে ভারতের সাথে যেহেতু বর্তমান মার্কিন প্রশাসন, ডোনাল্ড ট্রাম্প এবং মোদির যে ধরম মহরম এই মাসখানিক আগেও ছিল, ফলে সেখানে এমন একটা শুল্ক আরোপ হবে যার ফলে বাংলাদেশ সহ পাকিস্তান তারা ক্ষতিগ্রস্ত হবে এবং পুরো ব্যবসাটা ভারত নিয়ন্ত্রণ করবে বা এই সব দেশের ব্যবসাগুলো সেখানে চলে যাবে। কিন্তু উল্টোটা এখন হচ্ছে। তারা ধরে নিয়েছিলেন যে বাংলাদেশ, কম্বোডিয়া এবং ইন্দোনেশিয়ার উপর তুলনামূলক বেশি হারে পাল্টা শুল্ক করবে আর তাদের পণ্যে শুল্ক কম হবে। এটা ভারত মোটামুটি নিশ্চিত ছিল যে যেই বন্ধুত্ব, ভারতের উপর সেই শুল্ক হবে না। কিন্তু হঠাৎ করে ডোনাল্ড ট্রাম্প এমন একটা ইস্যু উত্থাপন করলো যেটা আসলে মেনে নেওয়া ভারতের জন্য সম্ভব না, কারণ সেই রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করতে হবে, যেহেতু নিষেধাজ্ঞা দিয়ে আছে। এখন ভারত যদি সেখানে আপোষ করে তাহলে তেলের দাম হু করে বেড়ে যাবে এবং তারা টোটাল তাদের যে তেলের চাহিদা তার 35% তারা রাশিয়া থেকে সংগ্রহ করে। এত কম দামে এই তেল তারা মধ্যপ্রাচ্য সহ অন্য কোনো দেশ থেকে কিনতে পারবে না। ফলে তাদের পক্ষে এটা সম্ভব না। ভর্তুকি দিয়ে তারা তাদের কৃষকদেরকে ভর্তুকি দেয়। যদি জ্বালানি তেলের দাম বেড়ে যায় তাহলে কৃষকদের মধ্য থেকে অসন্তোষ তৈরি হবে, তখন আরেক রাজনৈতিক বিশৃঙ্খলা তৈরি হবে। সব মিলায় একটা ভারত বেকায়দায় পড়লো, আর ট্রাম্পও তার অবস্থান পাল্টাবে না। এই অবস্থায় একটা সুবিধাজনক পরিস্থিতি তৈরি হলো বাংলাদেশ সহ কম্বোডিয়া, ইন্দোনেশিয়া, বিশেষ করে যারা তৈরি পোশাক রপ্তানি করে। রিপোর্টে বলা হচ্ছে এখন সবকিছু উল্টে পাল্টে গেছে। গত 31শে জুলাই কম্বোডিয়া এবং ইন্দোনেশিয়ার পণ্যে 19%, বাংলাদেশের পণ্যের 20% পাল্টা শুল্ক আরোপ করলেও ভারতীয় পণ্যে 25% পাল্টা শুল্ক বসায় মার্কিন প্রশাসন। তখনই কিন্তু তাদের শেয়ার বাজারে ধস নামে। এখন রাশিয়া থেকে জ্বালানি তেল কেনায় জরিমানা হিসাবে গত বুধবার আরো অতিরিক্ত 25%, মোট 50% শুল্ক দেওয়া হলো। বৃহস্পতিবার থেকে যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক কার্যকর হলে ভারতের উপর অতিরিক্ত 25% বসবে 21 দিন পর। এদিকে ভারতীয় পণ্যে উচ্চ শুল্ক আরোপের কারণে বাংলাদেশের কিছু পণ্যের রপ্তানি বাড়ানোর সুযোগ দেখা দিয়েছে। রপ্তানিকারকরা বলছেন, উচ্চ শুল্ক কার্যকর হওয়ার পর ভারতীয় রপ্তানিকারকরা বেশ কিছু পণ্যে প্রতিযোগিতার সক্ষমতা হারাবেন। তার মধ্যে আছে তৈরি পোশাক, হোম টেক্সটাইল, কৃষি, প্রক্রিয়াজাত খাদ্য, চামড়াজাত পণ্য, হিমায়িত মাছ ও চিংড়ি, আসবাবপত্র ইত্যাদি উল্লেখযোগ্য। এসব পণ্য বাংলাদেশের শীর্ষ রপ্তানি পণ্য। ফলে ভারত থেকে সরে আসা মার্কিন ক্রয় দেশ পেতে পারেন বাংলাদেশের রপ্তানিকারকরা। ভারতের বাণিজ্য মন্ত্রণালয় বলছে যে 2024 সালে তারা যুক্তরাষ্ট্রের বাজারে 80.77 বিলিয়ন পণ্যের রপ্তানি করে। এর মধ্যে তাদের বিভিন্ন পণ্য আছে। যাক, এখন যেইটা হচ্ছে যে মোট কথা 50% শুল্ক দিয়ে ভারত আমেরিকায় কোনো পণ্য পাঠাতে পারবে না। র এবং মোসাদের সঙ্গে কি কথা হতো কলিমুল্লাহ, তাকে দুদকের মামলায় গ্রেফতার করা হয়েছে বলা হচ্ছে, কিন্তু একটি খবর চাউর হয়েছে,
সেই খবরের পেছনে আবার ভিত্তিও রয়েছে যে তার বিরুদ্ধে বিদেশি গোয়েন্দা সংস্থাকে সহযোগিতা করে ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারকে অস্থিতিশীলতা করার অভিযোগ। এই অভিযোগটা আসলে কোত্থেকে এলো? তিনি মোসাদের পক্ষে দতিয়ালি করেছেন যেন ইসরায়েল এবং মোসাদের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক গড়ে তোলা হয়, সম্পর্ককে পুনর্বিবেচনা করা হয়, সেই বিষয়ে ওই ভিডিওতে তিনি কথা বলেছিলেন। তিনি স্পষ্টই বলেছিলেন যে বাংলাদেশের উচিত আগের অবস্থান থেকে সরে এসে ইসরায়েলের সঙ্গে একটা সম্পর্ক গড়ে তোলা। তিনি খুব স্পষ্ট করেই বলেছেন যে ইসরায়েলের সঙ্গে আমাদের সম্পর্ককে নবায়ন করা উচিত। প্রিয় দর্শক, আপনারা জানেন যে 2022 সালে হঠাৎ করেই আমাদের পাসপোর্ট থেকে ইসরায়েল ব্যতীত এই শব্দটি উঠে যায়। এতদিন ধরে কিন্তু পাসপোর্টে একটা বিষয় ছিল যে ইসরায়েল ছাড়া আর এই পাসপোর্ট পৃথিবীর সকল দেশের জন্য প্রযোজ্য হবে। 22 সালেই এই ঘটনা ঘটে যে হঠাৎ করেই পাসপোর্ট থেকে ইসরায়েল ব্যতীত এই শব্দটা তুলে দেওয়া হয়। এটা নিয়ে অনেক সমালোচনা হয় পরবর্তীতে। দেখুন, এটার পেছনেও দুতিয়ালি ডক্টর কলিমুল্লাহ করেছেন বলে অনেকে বলে থাকেন। নাজমুল হাসান কলিমুল্লাহর বিরুদ্ধে এটা একটা শক্ত প্রমাণ যে তিনি বাংলাদেশে ইসরায়েলি লবির পক্ষে হয়ে কাজ করেছেন এবং তিনি সরাসরি বলেছেন যে বাংলাদেশের উচিত ইসরায়েলের সঙ্গে নতুন করে সম্পর্ককে বিবেচনায় নেওয়া, বা সম্পর্ক যদি বাংলাদেশ ইসরায়েলের সঙ্গে করে তাহলে একটি শক্তিশালী রাষ্ট্রে পরিণত হবে। পৃথিবী কোনো দেশই বাংলাদেশকে চোখ রাঙিয়ে কথা বলতে পারবে না। আপনারা এটা শুনলেন প্রিয় দর্শক। এখন আবার আরেকটি পক্ষ বা আরেকটি অভিযোগও তার বিরুদ্ধে উঠেছে যে তিনি রয়ের পক্ষ হয়েও কাজ করেছেন। আপনারা জানেন যে তিনি ভারত বাংলাদেশ মৈত্রী সমিতি যেটা রয়েছে সেটার অন্যতম সংগঠক ছিলেন। শুধু তাই নয়, এই সংস্থাটিকে দাঁড় করাবার জন্য তিনি বাংলাদেশে নিরন্তরভাবে কাজ করে গেছেন। সে কারণেই হয়তো ভারত বাংলাদেশ মৈত্রী সমিতিকে ঘিরে যে ভারতের সঙ্গে নানা ধরনের সম্পর্কের বিস্তৃতি ডক্টর কলিমুল্লাহর, এই জন্য বলা হচ্ছে যে তিনি রয়ের এজেন্ট। অনেকে বলে থাকেন যে একসাথে র এবং মোসাদের হয়ে কি কাজ করা যায় কিনা। আমরা যদি গোয়েন্দা তথ্যগুলো সামনে রাখি বা পৃথিবীর গোয়েন্দা সংস্থাগুলোর বৃত্তান্ত কিছু স্টাডি করি, তাহলে কি দেখবো যে একসঙ্গে সম আদর্শের সমচিন্তার অনেকগুলো সংস্থার সঙ্গে আপনি যুক্ত থাকতে পারবেন চাইলেই। আপনি রয়ের প্রতিনিধি বা রয়ের একজন শুভাকাঙ্ক্ষী হিসেবে কাজ করছেন, অন্যদিকে মোসাদের পক্ষেও কাজ করছেন, কারণ র এবং মোসাদ তারা তো ভ্রাতৃপ্রতিম সংস্থা বলা যায়। কিন্তু রয়ের সঙ্গে কাজ করছেন, আবার পাকিস্তানের গোয়েন্দা সংস্থার সঙ্গেও কাজ করছেন, এটা তো সম্ভব না, পরস্পর বিরোধী। সেই জন্য যে অভিযোগগুলো এখন শানিত হয়েছে ডক্টর কলিমুল্লাহর বিরুদ্ধে, এই অভিযোগগুলোর কারণেই কি আসলে তিনি গ্রেফতার হলেন কিনা। আমরা যদিও দৃশ্যমান ভাবে দেখছি যে দুদকের একটি মামলায়, মূলত দুর্নীতির মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে প্রিয় দর্শক। তবে ডিপ স্টেট বলছে যে না, অনেক বিষয় রয়েছে ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহকে ঘিরে, সেগুলো হয়তো আস্তে আস্তে সামনে আনা হবে। তো শুধু ওই যে পাসপোর্ট থেকে ইসরায়েল ব্যতীত শব্দকে বাদ দেয়া তা নয়, আরো অনেকগুলো বিষয়ের সঙ্গে ডক্টর কলিমুল্লাহ যুক্ত বলে বিভিন্ন গ্রুপ, সংস্থা বা পক্ষ অভিযোগ তুলেছেন। শুধু তাই নয়, একটি পত্রিকা ছিল দ্য এশিয়ান এইজ, সেই পত্রিকার সম্পাদক তিনি ছিলেন। এই পত্রিকা প্রতিষ্ঠা করার পেছনে, মানে প্রকাশ করার পেছনে গোয়েন্দা সংস্থাগুলোর বিনিয়োগ ছিল বলে, মানে গোয়েন্দা সংস্থা বলতে বাংলাদেশের গোয়েন্দা সংস্থা না, নিঃসন্দেহে এটা ইসরায়েল বা ভারতের গোয়েন্দা সংস্থার বিনিয়োগ ছিল বলেও অনেকে অভিযোগ করছেন। তো অভিযোগ শুধুমাত্র অভিযোগের মধ্যে যদি সীমাবদ্ধ থাকে তাহলে হবে না, অবশ্যই খতিয়ে দেখা উচিত। প্রকৃত তথ্য তদন্তের মাধ্যমেই বের হয়ে আসবে। ছাত্র দলের খেলা শেষ, পাশাপাশি শিবিরেরও খেলা শেষ হয়ে গেছে। গুপ্ত রাজনীতির মানে এই শব্দটা বাংলাদেশে যখন থেকে পরিচিত হয়েছে যে গুপ্ত রাজনীতি করে ছাত্র শিবির আর প্রকাশ্যের রাজনীতি করে ছাত্রদল। তবে এখন থেকে আমি যখন নিউজটি করছি, গুপ্ত বা প্রকাশ্য কোন ধরনের রাজনীতি আর ঢাবির যে হলগুলো আছে সেগুলোতে চলবে না। আপনারা জানেন যে আজকে সারা রাত একটা ভিন্ন রকম দৃশ্য দেখেছে বাংলাদেশের মানুষ। সেই কি বলা যে তুমি কে আমি কে, রাজাকার রাজাকারের স্লোগানের মতন প্রত্যেকটা হল থেকে আমরা শুনতেছিলাম ছাত্ররা বলতেছিল 1 2 3 4 কি বলা হয় যে হল পলিটিক্স নো মোর, মানে হলের মধ্যে কোনো রাজনীতি চলবে না। গভীর রাত 12:30টার মধ্যে যখন প্রশাসন সিদ্ধান্ত দেয় নাই, এরপর উমামার ডাকে আপনার ঢাবির যে ছাত্র হলগুলো আছে, ছাত্রী হলগুলো আছে, বিশেষ করে ছাত্রীরা রেকর্ড করছেন, তালা ভাইয়া রাস্তায় নেমে আসছেন। এমনকি এক অদ্ভুত পরিস্থিতি তৈরি হয়েছিল, প্রশাসনও করছে বিপাকে, তড়িঘড়ি করে পরিস্থিতি খারাপের দিকে যাবার আগে আপনার সাধারণ শিক্ষার্থীদের দাবির মুখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে, বিশ্ববিদ্যালয় না, বিশ্ববিদ্যালয়ের যে হলগুলো আছে প্রত্যেকটা হলে সকল প্রকার প্রকাশ্য এবং গুপ্ত, এখন প্রকাশ্যে রাজনীতি করে কারা? ছাত্রদল, আর গুপ্ত রাজনীতি করছে কারা? ছাত্র শিবির। এটা একটা আবার তারা লাগাই দিচ্ছে নিজেদের জন্য। 5 আগস্টের পর যখন বিভিন্ন কমিটিগুলো শিবিরের সামনে আসলো, তখন থেকে আপনি দেখবেন যে শিবিরকে নিয়ে ছাত্রদল বলে, এনসিপি বলে, উমামাও বলে যে গুপ্ত রাজনীতির যেই মানে সিস্টেমটা বাংলাদেশ দেখছে, যারা একসময় ছাত্রলীগ করতে পারে ছাত্র শিবির দেখছে, সেখান থেকে এটা আসছে। আর যার কারণে চিঠি তো ছিল যে উমামা যে চিঠি পাঠাইছে ডক্টরের কাছে বা প্রশাসনের কাছে, ঢাবির যে প্রকাশ্য এবং গুপ্ত কোনো রাজনীতি এখানে চলতে পারবে না।
তো শেষ পর্যায়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান রাত আনুমানিক 1:15 দিকে বা এই টাইমটার কাছাকাছি হবে বা 1:30টার দিকে তিনি এই ঘোষণা দিয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক এবং হল পর্যায়ে সকল ধরনের ছাত্র রাজনীতি নিষিদ্ধ এই মুহূর্ত থেকে। আর আজকে থেকে ছাত্রদলের যে কমিটি, যেটা হল কমিটি দেওয়া হয়েছে, সেটাও বিলুপ্ত। যদিও এর মাঝখানে ছাত্রদল আবার কিছু কাজ করছিল, এই কমিটিগুলোর মধ্যে আবার অনেকের আমরা দেখছিলাম যে বিতর্কিত 6 জন আবার এখানে ঢুকে গেছিল। তো সেই 6 জনকে আবার ছাত্রদল তদন্ত কমিটি গঠন করছিল। সেই কমিটির পরে জানা গেল যে তারা তথ্য গোপন করছে, সেগুলোর অভিযোগে 6 জনকে আবার বহিষ্কার করছিল। তো যাদের বহিষ্কার করছে তারা নিশ্চয়ই এখন হাসাহাসি করতেছে যে আমাদের বহিষ্কার করে লাভ হলো কি, পুরো সিস্টেমটাই নাই করে দিছে। এখন পর্যন্ত মানে বাংলাদেশের মানুষকে নতুন একটা জিনিস এখানে দেখতে হলো যে ছাত্রদল ছাত্র শিবিরের বাইরেও সাধারণ শিক্ষার্থীরা এবার যেই ব্যানারে হোক, যাই নামে হোক, যে ট্যাগে হোক, কি করতে পারে। এখন আসলে ছাত্রদল ছাত্র শিবির তারা কি পাল্টা কোনো প্রতিক্রিয়া, প্রতিবাদ, সমাবেশ, বিক্ষোভ অংশগ্রহণ করবে? আমার মনে হয় সেই সুযোগটা নাই। আর কোথাও না কোথাও ছাত্র হলে ছাত্ররা থাকবে, ছাত্রীরা থাকবে, সেখানে পড়াশোনা করবে। এটার মধ্যে আসলে রাজনৈতিক কোনো কমিটি আমিও মনে করি না যে দরকার আছে। এবার ডান হোক, বাম হোক, শিবির হোক, ছাত্রলীগ হোক, ছাত্র দল হোক, কারণ রাজনীতি কলেজ ক্যাম্পাসে করেন। কলেজ ক্যাম্পাসে রাজনীতি বহুত দেশে নাই, আমরা যেসব দেশে সেই সব দেশগুলোর সিস্টেমই নাই। তারপরে বাংলাদেশে ছাত্র রাজনীতি অনেক কিছু ডিপেন্ড করে। দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এই নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ধন্যবাদ।